শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ক্লাসে, নতুন ভোরে। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা ঠিক গত ক্লাসের পুনরাবৃত্তি করব, অর্থাৎ যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে, যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। আমি আশা করছি যে তোমরা ক্লাসটি খুব ভালোভাবে করেছো। অনেকেই দেখলাম যে নোট করেছো, মাঝে মাঝে একটু ভুল রয়েছে। তোমরা বই দেখে, অর্থাৎ তোমাদের লেখার মধ্যে কিছু বানান দেখলাম ভুল রয়েছে, বাক্য ভুল রয়েছে। তোমরা তোমাদের বই দেখে একটু শুদ্ধ করে নেওয়ার চেষ্টা করবে। এবং আমি দেখলাম যে আমার এই যে ইউটিউব চ্যানেলটি তোমরা অনেকেই সাবস্ক্রাইব করেছো। যারা সাবস্ক্রাইব করেছো আসলে সকলকে ধন্যবাদ। এই বিষয়টি কখনো বলা হয়নি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হয় বা সাবস্ক্রাইব, আর যাই হোক, তো আমরা নতুন ক্লাস শুরু করব আজকে। আমরা যে পর্যন্ত শেষ করেছিলাম বাক্যের শ্রেণী বিভাগে যাওয়ার পূর্বে সার্থক বাক্যের গঠন প্রণালী পড়েছিলাম। সেখানে আমরা একটি বাক্য কী কী কারণে যোগ্যতা হারায় এই পর্যন্ত শেষ করেছিলাম। তো আজকে যেখান থেকে শুরু করব তা হলো বাক্যের প্রকারভেদ। তো আমরা প্রথমেই পড়ব গঠনগতভাবে বাক্যের প্রকারভেদ। তো গঠনগতভাবে বাক্য তিন প্রকার। গঠনগত বাক্যের প্রকারভেদ হলো তিন প্রকার। আমরা জানি একটি হলো সরল বাক্য, আরেকটি হলো জটিল বাক্য, আরেকটি হলো যৌগিক বাক্য। তাহলে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। জটিল বাক্যের অপর নাম হলো মিশ্র বাক্য। আবার বলছি, জটিল বাক্যের অপর নাম হলো মিশ্র বাক্য। এখন দেখো যে এই যে সরল, জটিল, যৌগিক বাক্য কিভাবে গঠিত হয়। আমি একটি বাক্য লিখব। সে পরীক্ষায় ভালো ফলাফল করেছে। আমি একটা বাক্য লিখলাম, সে পরীক্ষায় ভালো ফলাফল করেছে। এটি হলো একটি সরল বাক্য। তাহলে সে পরীক্ষায় ভালো ফলাফল করেছে, এটি হলো সরল বাক্য। অর্থাৎ যে বাক্যে একটি উদ্দেশ্য থাকে এবং একটি বিধেয় থাকে তাই সরল বাক্য। আমরা কালকেও বলেছি, দেখো এই বাক্যে একটি কর্তা রয়েছে, উদ্দেশ্য মানে একটা কর্তা রয়েছে। কর্তার এখানে সর্বনাম ব্যবহৃত হয়েছে। আর ক্রিয়াটা কি? করেছে, ক্রিয়াটা করেছে। তাহলে সে পরীক্ষায়, সে কিসে ভালো করেছে? পরীক্ষায় ভালো করেছে। এখানে মূল উদ্দেশ্যটা হলো তোমার সে, অর্থাৎ উদ্দেশ্য কোনো ব্যক্তি বা বস্তুকে যখন বোঝায় তাই হলো উদ্দেশ্য। আর এই ব্যক্তি বা বস্তু যা কিছু করে তাই হলো বিধেয়। তাহলে সে পরীক্ষায় ভালো ফলাফল করেছে, সম্পূর্ণ অংশটা হলো বিধেয় অংশ। এখন এটা হলো একটি সরল বাক্য। তাহলে সরল বাক্য আমরা সহজেই বুঝে ফেললাম যে যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য এবং একটিমাত্র বিধেয় থাকে তাই সরল বাক্য। তাহলে জটিল বাক্য কি? যে বাক্যে একটি প্রধান বাক্য থাকে এবং তার এক বা একাধিক আশ্রিত বাক্য থাকে তাই হলো জটিল বা মিশ্র বাক্য। আবার বলছি, যে বাক্যে একটি প্রধান বাক্য থাকে এবং তার এক বা একাধিক আশ্রিত বাক্য থাকে, অর্থাৎ যে বাক্যটা প্রধান বাক্য থাকে সেই বাক্যের উপর নির্ভরশীল অনেকগুলো বাক্য থাকে তাই হলো জটিল বাক্য। যেমন আমি সরল বাক্যটা নিয়েছি, সে পরীক্ষায় ভালো ফলাফল করেছে। তাহলে এই যে সে পরীক্ষায় ভালো ফলাফল করেছে, এইটা একটা বাক্য আমি প্রধান বাক্য হিসেবে নিলাম এবং প্রধান বাক্য এবং সরল বাক্য হিসেবে এই বাক্যটিকে নিলাম। তারপর সরল বাক্য করতে, জটিল বাক্য করতে গেলে সেখানে আমাকে কিছু
অর্থাৎ অব্যয় বা সাপেক্ষ সর্বনাম ব্যবহার করতে হবে। সেই সাপেক্ষ সর্বনামগুলো কি? যথা, তথা, যেহেতু, সেহেতু, যিনি, তিনি, যেই, সেই, যেহেতু, সুতরাং, যদি, তবে। এই যে সাপেক্ষ, অর্থাৎ একটি সাপেক্ষে আরেকটা সর্বনাম ব্যবহৃত হচ্ছে, সেই সাপেক্ষ সর্বনাম ব্যবহৃত হবে। তাহলে আমি একটি প্রধান বাক্য, সরল বাক্য নিয়ে নিলাম। তাহলে একটি সরল বাক্য, সে পরীক্ষায় ভালো ফলাফল করেছে। দেখো, পরীক্ষায় ভালো ফলাফল করেছে এখানকার, যেহেতু পরীক্ষায় সেখানে কর্তা যে ছিল সে, সেই কর্তাটা আমি প্রথমে নিয়ে নিলাম, উঠিয়ে যেটুক বিধেয় অংশ, সেই বিধেয় অংশটুকু রেখে দিলাম ক্রিয়া সহ। তার আগে আমি একটা কি নেব? সাপেক্ষ সর্বনাম নেব। তার আগে আমি একটা সাপেক্ষ সর্বনাম নেব। সেহেতু পরীক্ষায় ভালো ফলাফল করেছে, আমি কর্তাটাকে সামনে নিয়ে যাব। দেখো, আমি লিখেছি যেহেতু সে পরিশ্রম করেছে, সেহেতু পরীক্ষায় ভালো ফলাফল করেছে। এটাকেই যদি আরেকটা বাক্য লিখি, তুমি সফল হবে, তাহলে এই যে তুমি সফল হবে, এটা হলো প্রধান বাক্য, এটা একটা সরল বাক্য এবং প্রধান বাক্য আমরা হিসেবে নিলাম, বা প্রধান খণ্ড বাক্য হিসেবেও যদি বলি নিলাম। তাহলে তুমি সফল হবে, সফল হওয়ার পিছনে অবশ্যই কোনো কারণ থাকবে, কোনো শর্ত থাকবে। তাহলে সেই কারণ এবং শর্তের জন্য আমি একটা সাপেক্ষ সর্বনাম নেব। ধরো নিলাম তবে, যেহেতু তবে বসেছি, তবে তুমি সফল হবে এই বাক্যের তাহলে একটা অপ্রধান বা আশ্রিত বাক্য কি হবে? তুমি পরিশ্রম করো। আমরা যদি একটা সরল বাক্য নেই যে পরিশ্রম করলে সফল হবে, একটা সরল বাক্য, আমরা একটা সরল বাক্য নিলাম যে পরিশ্রম করলে তুমি সফল হবে, বা তুমি পরিশ্রম করলে সফল হবে। তাহলে তুমি সফল হবে আমি রেখে দিলাম। তুমি সফল হবে শব্দটা আমি প্রথমে কি করব? সরল বাক্য থেকে জটিল বাক্য কিভাবে করতে হয় সেটাও এখানেই বলে দিচ্ছি। তুমি সফল হবে, তার আগে আমি একটা সাপেক্ষ সর্বনাম নেব, তবে তুমি সফল হবে। তাহলে পরিশ্রম করো এটুকু রেখে দিলাম, যে পরিশ্রম করলে অসমাপিকা আছো, সেটাকে আমি সমাপিকাকে নিয়ে আসব। তুমি পরিশ্রম করো তবে, তাহলে এই তুমিটাকে আমি সরিয়ে দেব, তুমি থাকবে। যদি পরিশ্রম করো, যদি পরিশ্রম করো তবে তুমি সফল হবে, অথবা তুমি যদি নাও যদি তুমি পরিশ্রম করো তবে সফল হবে, তাহলে বাক্য সঠিক। তাহলে আমরা সরল বাক্য এবং জটিল বাক্য বুঝলাম। তাহলে একটা প্রধান বাক্য থাকবে, সেই প্রধান বাক্যকে আশ্রয় করে, তাহলে তুমি সফল হবে এই বাক্যটাকে আশ্রয় করে আরেকটা বাক্য তার অর্থ কি করবে? তার অর্থকে সম্পূর্ণ করবে। তাহলে তুমি পরিশ্রম করো, বা তুমি পরিশ্রম করলে শব্দটি শোনার পর আরো শব্দ শুনতে ইচ্ছে করে। তুমি পরিশ্রম করো, কিন্তু এই যে তুমি সফল হবে, এই পরিশ্রম করো এই শব্দটির অর্থ সম্পূর্ণ হবে এই বাক্যটির উপর, অর্থাৎ প্রধান খণ্ড বাক্যের উপর নির্ভর করছে যে এটা কোনটা আশ্রিত বাক্য, কোনটা প্রধান খণ্ড বাক্য। কারণ আমরা প্রথমে লিখেছি পরিশ্রম করলে সফল হবে, পরিশ্রম করলে সরল বাক্যটাকে আমি সাপেক্ষ সর্বনাম দিয়ে জটিল করে ফেললাম, মিশ্র বা জটিল বাক্য বলা হয়। এখন আরেকটু দিয়ে দেই, দেখো আশ্রিত বাক্য, প্রধান বাক্য, সেই সুখ লাভ করে
এই বাক্যটি কিন্তু তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। আমি জটিল বাক্য বোঝাতে গিয়ে জটিল বাক্যকে আবার আমরা অনেকগুলো প্রকার ভেঙে ভাগ করতে পারি। জটিল বাক্যে দুইটা অংশ থাকে, একটা হলো আশ্রিত বাক্য, আরেকটা হলো প্রধান বাক্য। আবার আমরা বলি যে প্রধান খণ্ড বাক্য বা অপ্রধান খণ্ড বাক্য, এভাবে প্রকাশ করতে পারি। তাহলে সেই সুখ লাভ করে কে? যে পরিশ্রম করে। তাহলে এই যে পরিশ্রম করে, এই বাক্যটা তার অর্থ প্রকাশের জন্য নির্ভর করছে সেই সুখ লাভ করে এই বাক্যটির উপর। তাহলে আমরা বলতে পারি যে একটি প্রধান বাক্য থাকবে, এক বা একাধিক আশ্রিত বাক্য থাকবে। সেই আশ্রিত বাক্যটা প্রধান বাক্যের উপর নির্ভর করবে তার অর্থ প্রকাশে। তাহলে একটি প্রধান বাক্য এক বা একাধিক আশ্রিত বাক্যের সমন্বয়ে যে বাক্য গঠিত হয় তাকে বলা হয় জটিল বাক্য। এখন আমরা চলে যাই যৌগিক বাক্য। দেখো যৌগিক বাক্য কাকে বলা হয়? এই যে আমার যে সরল বাক্য এবং জটিল বাক্য রয়েছে সেগুলোর মধ্যে যদি অব্যয় যুক্ত হয় বা সংযোজক অব্যয় যুক্ত হয় তাহলে সেটি হলো তোমার যৌগিক বাক্য। আবার বলছি যে এক বা একাধিক সরল বাক্য বা জটিল বাক্যের সঙ্গে যদি সংযোজক অব্যয় যুক্ত হয়ে সম্পূর্ণভাবে বক্তার মনের ভাব প্রকাশ করে তাই হলো যৌগিক বাক্য। তাহলে যৌগিক বাক্যের উদাহরণ দিয়ে দেই। যদি আমি লিখি, দেখো যে একটা বাক্য লিখি, গরিব লোকটি সৎ, বা যদি লিখি লোকটি গরিব হলেও সৎ, এটা একটা সরল বাক্য। লোকটি গরিব হলেও সৎ, এই সরল বাক্যটাকে আমি যৌগিক বাক্য করব কিভাবে? আমি এখানে এই যে বাক্যটা রয়েছে প্রধান ক্রিয়া, সেই ক্রিয়াটাকে রেখে দিব সৎ, তার আগে আমি একটা অব্যয় যুক্ত করব, কিন্তু আমার উদ্দেশ্যর অংশটুকু রেখে দেব সাবজেক্ট। তাহলে দেখো আমি কি করব, এই যে যেটা প্রধান শব্দ সৎ, সৎ অর্থাৎ যাকে উদ্দেশ্য করা হচ্ছে সেই শব্দটাকে আমি রেখে দেব, সৎ শব্দটাকে রেখে দেব, তার আগে আমি একটা অব্যয় যুক্ত করব, আর যে কর্তাটা রেখে দেব। এখন উল্টো ভাবে যদি বলি, কর্তাটা রেখে দেব, বিশেষণটা রেখে দেব, তারপর একটা অব্যয় যুক্ত করব, তারপরে যেটা প্রধান শব্দ সেটা রেখে দেব। তাহলে লোকটি গরিব কিন্তু সৎ। আমরা কয়েকভাবে এটা করতে পারি। যেমন সরল বাক্য থেকে অর্থাৎ যৌগিক বাক্য গঠনের যে রীতিটা যেহেতু পড়ছি, এখানে আমি বলে দেই, এক নম্বরে ক নম্বরে সরল বাক্য প্লাস সংযোজক। দেখো আবার বলছি, সরল বাক্য প্লাস সংযোজক অব্যয় প্লাস সরল, সরল বাক্য প্লাস সংযোজক প্লাস সরল। দেখো যদি উদাহরণ দেই, হামিদ ভালো ফুটবলার, হামিদ ভালো ফুটবলার, একটা সরল বাক্য লিখলাম। দেখো লিখছি তার মা বিখ্যাত, ধরো সাঁতারু লিখলাম। তাহলে দুইটা সরল বাক্য, একটা সরল বাক্য, একটা সরল বাক্য, তার মাঝখানে আমি সংযোজক অব্যয় যুক্ত করব। হামিদ ভালো ফুটবলার, তার মা বিখ্যাত সাঁতারু। তাহলে এই ক্ষেত্রে আমি কোন ধরনের অব্যয় যুক্ত করব সেই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। হামিদ ভালো ফুটবলার এবং তার মা বিখ্যাত সাঁতারু না, হামিদ ভালো ফুটবলার
আর তার মা বিখ্যাত সাঁতারু। মনে করবা দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আরটা খুব একটা ব্যবহৃত হয় না, কিন্তু এই ক্ষেত্রে আমরা যেহেতু দুইজনের সাথে তুলনামূলক না একটা মিল প্রকাশ করছি, তার সাথে আবার তুলনাও রয়েছে যে তার হামিদ ভালো ফুটবলার আর তার মা বিখ্যাত সাঁতারু। এই যে বয় এখানে যদি এবং দাও তাহলেও হবে, সমস্যা নেই। 2 নম্বর নিয়ম, জটিল বাক্য সংযোজক প্লাস জটিল। জটিল প্লাস সংযোজক প্লাস, দেখো জটিল প্লাস সংযোজক প্লাস জটিল। এখানে দেখো আমরা প্রথমে একটা জটিল বাক্য নেব যে যখন এলে তখন সব শেষ। আর আমাদের কিন্তু এটা একটা জটিল বাক্য, কারণ কি আমার দুইটা শর্ত এসেছে। যখন এলে তখন সব শেষ একটা জটিল বাক্য নিলাম, আবার আরেকটা জটিল বাক্য নিব যখন তোমাকে দেখেছি তাহলে যখন তোমাকে ডেকেছি তখন আসনি, যখন এলে তখন সব শেষ। এই যে আমরা যৌগিক বাক্য করব, এই জটিল বাক্যকে অর্থাৎ দুইটা জটিল বাক্যকে কিভাবে আমরা যৌগিক বাক্য করব, তাহলে এখানে আমরা প্রথম যখনটা উঠিয়ে দেব বাক্য সুবিধার কারণে। তোমাকে ডেকেছি তখন আসনি, যখন এলে তখন সব শেষ, মাঝখানে একটা অব্যয়, যেহেতু দুইটার মধ্যে কি ব্যবধান বোঝাচ্ছে যে যখন এলে তখন সব শেষ, তোমাকে ডেকেছি তখন আসনি, কিন্তু যখন এলে তখন সব শেষ। আবার আরেকটা আমরা নিয়মে চলে যাই। আরেকটা নিয়মে চলে যাব, সেটি হলো সরল বাক্য প্লাস অব্যয়, সরল প্লাস সংযোজক প্লাস জটিল, সরল প্লাস সংযোজক প্লাস জটিল। দেখো যে এসেছিল সে বোকা, একটা জটিল বাক্য নিলাম, যে এসেছিল সে বোকা, যে এসেছিল সে বোকা। আরেকটা লিখলাম সে বুদ্ধিমান, সে বুদ্ধিমান একটা সরল বাক্য, যে এসেছিল সে বোকা। তাহলে আমি সে বুদ্ধিমান কিন্তু যে এসেছিল সে বোকা যদি দেই, তাহলে কিন্তু বাক্যটি সঠিক হয় না। তাহলে আমরা কি করব, এখানে বুদ্ধিমান কিন্তু যে এসেছিল সে বোকা। এই ক্ষেত্রে দেখো সরল বাক্যে সেটা আমি তুলে দিলাম, সরল বাক্যে সেটা তুলে দিয়ে বুদ্ধিমান, অর্থাৎ সে বুদ্ধিমান না, সেটা উহ্য, সেটা কি এখানে উহ্য, সে বুদ্ধিমান। তার মানে কি সে বুদ্ধিমান কিন্তু যে এসেছিল সে বোকা, বুদ্ধিমান কিন্তু যে এসেছিল সে বোকা। আমি এই সেটাকে উহ্য করে দিলাম। বাক্যের ক্ষেত্রে এইগুলো উহ্য থাকে অনেক ক্ষেত্রেই, যেমন যদি বলি যাও, তাহলে তুমিটা উহ্য থাকে। যদি বলি যান, তাহলে আপনিটা উহ্য থাকে। এখানেও ঠিক সেই রকম। এখন আরেকটা বাক্য, জটিল বাক্য সংযোজক অব্যয় সরল বাক্য। আমরা তো সব সরল বাক্য প্রথমে দিয়ে করেছি, এখন আমরা করব জটিল সংযোজক সরল। আমরা এখন যৌগিক বাক্যের আসলে গঠনগত প্রকার বিদগুলো দেখাচ্ছি। দেখো এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, প্রথমে প্রথমে সরল বাক্য নিব, যে শাস্তি পেল নির্দোষ ব্যক্তি,
দেখো, শাস্তি পেল নির্দোষ ব্যক্তি, দেখো দুইটা বাক্য নিয়েছি। অন্যায় করে সে মুক্ত হলো, এখানে জটিল বাক্যটা ছিল যে অন্যায় করে সে মুক্ত হলো। যে অন্যায় করেছে, সরি এখানে হবে যে অন্যায় করেছে সে মুক্ত হলো, শাস্তি পেল নির্দোষ ব্যক্তি। তাহলে এই জটিল বাক্যের ক্ষেত্রে আমাকে একটু পরিবর্তন করতে হবে। আমি ওই যে অন্যায় করেছে সে, তাহলে এখানে একটু পরিবর্তন আনবো। সেটা কিভাবে? অন্যায় করে সে মুক্ত হলো কিন্তু শাস্তি পেল নির্দোষ ব্যক্তি। তাহলে আমি দেখো জটিল বাক্য প্লাস সরল বাক্যকে মিল রেখেও যৌগিক বাক্য গঠন করলাম। তাহলে এই যে 3টা বা 4টা রূপে আমরা যৌগিক বাক্য গঠন করতে পারি। আরও রয়েছে কিভাবে আমরা জটিল বাক্য থেকে যৌগিক বাক্যে আরও রূপান্তর, অস্তিবাচক থেকে নেতিবাচক, নেতিবাচক থেকে অস্তিবাচক, সেই বিষয়গুলোও দেখব। তো এখন আমরা সরল, জটিল এবং যৌগিক বাক্য কি সেই বিষয়টা শুনলাম। এখন আরেকটা ওর বলছি, সরল বাক্য হলো যে বাক্যে একটি উদ্দেশ্য, একটি বিধেয় থাকে, তাই হলো সরল বাক্য। যেমন আমি ভাত খাই, এখানে কর্ম থাকে, একটি উদ্দেশ্য থাকে, বিধেয় থাকে, কর্মটা বিধেয় অংশের মধ্যে থাকে। অর্থাৎ আমি কি খাই, অর্থাৎ ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো কর্ম। আবার বলছি, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো কর্ম। যেমন আমি ভাত খাই, আমি কি খাই? আমি ভাত খাই, এটা হলো কর্ম। আবার একটি বাক্যে এক বা একাধিক কর্ম থাকে। বাবা আমাকে একটি বই দিলেন, ক্রিয়াটা হলো দিলেন। কি দিলেন? বই দিলেন। কাকে দিলেন? আমাকে দিলেন। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো কর্ম। এই কর্মটা তোমরা যখন ব্যাকরণিক শব্দ শ্রেণী শিখেছ তখন কিন্তু এই বিষয়টা শিখে এসেছো। তারপরে একটু বলে দিলাম এগুলো, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের সাথে একটু যোগসূত্র রয়েছে, এই কারণে এটা আবার একটু বলে দিলাম। এখন আমরা চলে যাব যে অর্থগতভাবে বাক্যের কত প্রকার। অর্থগতভাবে দেখো, অর্থগতভাবে 5 প্রকার লিখেছি আমি। তোমরা কি করবা? অর্থগতভাবে সাধারণত, এই সাধারণত শব্দটা দিয়ে দিবা। কারণ বোর্ড নির্দেশিত আমরা এক এক প্রতিষ্ঠানে এক একটা বই পাঠ্য করে থাকি এবং এক এক প্রতিষ্ঠানের শিক্ষকগণ এক একটা বইয়ের নিয়মকানুন শেখেন। এরকমভাবে অনেক বইয়ে 7 প্রকার দিয়ে আছে, আবার অনেক বইয়ে 5 প্রকার দিয়ে আছে, অনেক বইয়ে 6 প্রকার দিয়ে আছে। সেই কারণে বললাম যে তোমার যাতে ভুল না হয় সেই জন্য সাধারণত শব্দটা দিয়ে দিবা। তাহলে যিনি খাতা দেখবেন তিনি বুঝতে পারবেন যে না, বিষয়টা ঠিক আছে। তাহলে বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ, প্রথমে রয়েছে নির্দেশক বা বিবৃতিমূলক। আবার বলছি, প্রথমে রয়েছে নির্দেশাত্মক বা বিবৃতিমূলক। দেখো, এই নির্দেশাত্মক কিন্তু অনুজ্ঞাবাচক বাক্য নয়। আবার বলছি, অর্থাৎ আমরা জানি অনুজ্ঞাবাচক বাক্যের মধ্যে আমরা জানি যাহা দ্বারা কোনো কিছু নির্দেশ, উপদেশ, এই কারণে বলে দিলাম নির্দেশক প্লাস বিবৃতি প্লাস বর্ণনা, এগুলো হলো একই জিনিস, এটা নয়। নির্দেশাত্মক মানে অনুজ্ঞা নয়, অর্থাৎ যেখানে কোনো বিষয়, কোনো ঘটনা, কোনো বিবৃতি সরাসরি প্রকাশ করা হয় তাই হলো নির্দেশক বাক্য। যেমন আমি একটি কবিতার বই পড়ছি, একটা সরল বাক্য এবং নির্দেশাত্মক বাক্য। একটা ঘটনা প্রকাশ করছে, একটা বর্ণনা, জাস্ট বর্ণনা, কোনো একটা ঘটনার বর্ণনা, সেটাই হলো নির্দেশাত্মক বাক্য। নির্দেশাত্মক বাক্যকে আবার 2 ভাগে ভাগ করা যায়। এই বাক্যটিকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো অস্থি
অস্তিবাচক, নেতিবাচক। দেখো অনেকে বলেন নাবোধক বাক্য, অনেকে বলেন হাবোধক বাক্য। এখন নির্দেশাত্মক বাক্যের সংজ্ঞা তো বললাম, অস্তিবাচক এবং নেতিবাচক কি, যে শব্দটি দ্বারা কোনো শব্দের অর্থের হাবোধক অর্থ প্রকাশ পায়, অর্থাৎ কোনো বাক্যের হাবোধক অর্থ প্রকাশ পায় তাই হলো অস্তিবাচক বাক্য, আর নাবোধক অর্থ প্রকাশ পায় তাই হলো নেতিবাচক বাক্য। তোমরা ইংলিশে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ যে সেন্টেন্স রয়েছে সেগুলো পড়ে এসেছো। এখন কিভাবে আমরা বুঝবো যে একটা বাক্য নেতিবাচক একটা হাবোধক? দেখো আমি লিখলাম তারা এখানেই থাকবে, তারা এখানেই থাকবে, এটা হলো হাবোধক বাক্য। এখন এই হাবোধক বাক্যের নেতিবাচক কি হবে? তাহলে এই যে থাকবে শব্দটা তার বিপরীত শব্দ আমাকে লিখতে হবে। থাকবে মানে কি? যাবে। থাকবে শব্দের বিপরীত শব্দ কি? যাবে। তাহলে যেহেতু থাকবে, থাকবে শব্দের বিপরীত শব্দ লিখলাম যাবে না। এখানে শব্দের বিপরীত শব্দ দেখো সমার্থক কোথাও, তারা কোথাও যাবে না। তার মানে আমার এই যে বাক্যটা থাকবে, ক্রিয়াটা থাকবে, ক্রিয়ার অর্থ ঠিক থাকবে, একটা নাবোধক অব্যয় বসবে, নেগেটিভ করতে গেলে নাবোধক অব্যয় বসবে শেষে বা নাবোধক শব্দ বসবে। আর এই যে এখানে শব্দটা, এই শব্দটার দেখো তারা কোথাও স্থানবাচক এখানেই থাকবে। তার মানে কি? কোথাও যদি না যায় তাহলে কি হবে? এখানেই থাকবে। তারা কোথাও যাবে না, তার মানে এখানেই থাকবে। এভাবে পরিবর্তন করতে হবে, সেটাই হলো অস্তিবাচক বা নেতিবাচক। আরেকটা উদাহরণ দেই, ধরো আজ দোকানপাট বন্ধ থাকবে, আজ দোকানপাট বন্ধ থাকবে। তাহলে আজ দোকানপাট বন্ধ থাকবে এর বিপরীত শব্দ কি? খোলা থাকবে না? বন্ধ থাকবে এর হাবোধক বিপরীত শব্দ হলো খোলা থাকবে। বন্ধ থাকবে বিপরীত শব্দ খোলা থাকবে, আর তার শেষে একটা নাবাচক শব্দ বসবে, নাবাচক অব্যয় আমরা বলে থাকি এগুলোকে। তাহলে আজ দোকানপাট খোলা থাকবে না, তার মানে বন্ধ থাকবে। এই হলো হাবোধক বাক্যকে নেতিবাচক করার নিয়ম, এখানে সরাসরি পড়িয়ে দিলাম। তারপরে রয়েছে প্রশ্নবাচক বাক্য। দেখো প্রশ্নবোচক বাক্য বা জিজ্ঞাসূচক বাক্য এগুলো জানো, অর্থাৎ যে বাক্যে কোনো ঘটনা, ভাব বা বক্তব্য সম্পর্কে প্রশ্ন বোঝায় সেটি হলো তোমার যে প্রশ্নবাচক বা জিজ্ঞাসা সূচক বাক্য। তাহলে এই যে আজ দোকানপাট বন্ধ থাকবে অস্তিবাচক বাক্য, এইটাকে যদি আমি তোমার প্রশ্নবাচক করতে যাই, আজ কি দেখো অর্থ ঠিক রইলো, প্রশ্নবাচকও হয়ে গেল প্রশ্ন। আজ কি দোকানপাট বন্ধ থাকবে? হা অথবা না দিয়ে উত্তর করা যায়। যেহেতু হা এবং না দিয়ে উত্তর করা যায়, তাহলে আমাকে এখানে লিখতে হবে যে কয় রসিকার, অথবা আজ দোকানপাট বন্ধ থাকবে কি, বা আমরা লিখি তোমার পিতার নাম কি। দেখো এই কিটা হলো সর্বনাম, এই কিটা হলো অব্যয়। যে কি দ্বারা সরাসরি হা বা না দিয়ে উত্তর করা যায় না, কোনো একটা শব্দ লিখতে হয়, সেই কিটা হলো সর্বনাম। আর আজ কি দোকানপাট বন্ধ থাকবে, যে কি দ্বারা সরাসরি হা বা না দিয়ে উত্তর করা যায়, সেই কিটা হলো অব্যয়। এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে, তোমরা যখন বাক্যের প্রয়োগ এবং অপপ্রয়োগ পড়তে যাবে বা বাক্যের শুদ্ধকরণ পড়তে যাবে, তখন কিন্তু এইগুলো দরকার রাখবে, বা বাক্য রূপান্তর করতে গেলেও প্রয়োজন হবে। তারপরে অনুজ্ঞা বা আদেশসূচক, যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, নির্দেশ বোঝায়, সেটাই হলো অনুজ্ঞা বা আদেশসূচক। যেমন মন দিয়ে কাজ করো, দেশের সেবা করো, আবার দেশের সেবা করা উচিত, তখন সেটা বিবৃতিমূলক বা নির্দেশক বাক্য। যে বাক্য সেবা করা উচিত অর্থাৎ তাহলে নির্দেশক বোঝাচ্ছে বা বিবৃতি বা বর্ণনা বোঝাচ্ছে। আর যদি আমি বলি দেশের সেবা করো, দেশের মন দিয়ে কাজ করো, তুমি ওইখানে যাও, তুমি ওই কাজটা করো, তাহলে সেটা হচ্ছে
তোমার অনুজ্ঞাবাচক বাক্য। তারপরে রয়েছে প্রার্থনা বা ইচ্ছাসূচক বাক্য, অর্থাৎ কোনো ব্যক্তি যদি নিজের মন থেকে কারোর জন্য দোয়া করে, প্রার্থনা করে বা কোনো অভিপ্রায় প্রকাশ করে, সেটাই হলো প্রার্থনা বা ইচ্ছাসূচক বাক্য। যেমন আমরা বলি যে আল্লাহ তোমার মঙ্গল করুন। তারপরে বিষয়সূচক বাক্য, এই বাক্যটা তোমরা সকলেই খুব ভালোভাবেই জানো, ছোটবেলা থেকেই পড়ে এসেছো, যে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবার যদি আমরা পদের দিকে যাই, তাহলে দেখো যে বাক্যে অর্থাৎ সুখ, দুঃখ, আনন্দ, বিষাদ, হতাশা ইত্যাদি প্রকাশ পায় তাহা হলো বিস্ময়সূচক বাক্য। যেমন যদি বলি বাহ কি চমৎকার দৃশ্য, বাহ কি চমৎকার দৃশ্য, তাহলে এটা হলো বিস্ময়সূচক বাক্য। শেষে বিস্ময়সূচক চিহ্ন দিতে হবে, প্রশ্নবোধক বাক্যে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এই হলো বাক্যের প্রকারভেদ। আমরা আজকে পড়লাম যে বাক্যের অর্থগত এবং গঠনগত যে প্রকারভেদ, সেই প্রকারভেদগুলো শিখলাম। সেখানে বাক্যের খণ্ডগত প্রকারভেদ, সেটা হলো আশ্রিত প্রধান বাক্য বা আশ্রিত খণ্ড বাক্য, সেটা খণ্ডগত প্রকারভেদের মধ্যে চলে যায়। এর মধ্যে রয়েছে জটিল বাক্যের, অর্থাৎ আমরা যে জটিল বাক্য পড়ে আসলাম, সেই জটিল বাক্যের যে প্রকারভেদ, সেখানে রয়েছে বিশেষ্য স্থানীয়, বিশেষণ স্থানীয়, এবং আরেকটি রয়েছে যে তোমার ক্রিয়া বিশেষণ স্থানীয় বা আশ্রিত যে বাক্য রয়েছে এগুলো। অর্থাৎ তোমাদের বইয়ে যে বাক্যতত্ত্ব শ্রেণীর অধ্যায়টা রয়েছে, খুব সুন্দর করে একটু রিডিং পড়বে। অ্যান্সার কোনগুলো করবে বোর্ড পরীক্ষায় সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দেব, অর্থাৎ কোনটা বোর্ড পরীক্ষায় অ্যান্সার করলে উত্তম হবে সেটা পরে জানাবো। এখন তোমাদের শেখানোর জন্য সবটাই শেখা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ, ভালো থেকো। আর আশা করছি সকলে মনোযোগ দিয়ে পড়ালেখা করছো। আমি যে লেকচারটি দিলাম, আমি কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, তোমরা অনেকেই লিখে দিচ্ছ, যে ক্লাসটা নিচ্ছি লিখে দিচ্ছ, তাদেরকে ধন্যবাদ। তোমাদের যদি মনে হয় যে না এগুলো লিখে রাখা প্রয়োজন, তাহলে লিখে রেখো। আজকে এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।